বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় 51-52% হচ্ছে নারী এবং আমরা গত 91 সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, অপোজিশনের লিডার ছিলেন এবং বড় দুইটা রাজনৈতিক দলের প্রায় 81, 82, 83 সাল থেকে কন্টিনিউ তারা এই দল দুটির প্রধান দায়িত্ব পালন করেছেন। তো সেই রকম একটা বাস্তবতা যখন আজকেও আমাদের নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার হনন, নারীর মর্যাদা লঙ্ঘন, এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি, সেখানে অবভিয়াসলি অ্যান্ড অনিবার্য হিসাবে এই প্রশ্নগুলো বারবার এসছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে কোথায় কোথায় আমরা আটকে গেছি, যে নারী হয়েও কেন, নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনার আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। আমরা জুলাই অভ্যুত্থানে যে সকল মেয়েরা হল থেকে আন্দোলন করেছিলাম, আমরা প্রত্যেকেই ছিলাম এক একজন যোদ্ধা। অনেক মেয়ে যে জীবনে প্রথমবারের মতো অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলাম আমরা। এর আগে কোনো মিটিং, মিছিল বা কোথাও প্রতিবাদ করা এরকম কোনো জায়গায় গেছে বলে মনে হয় না, এমন অনেক মেয়ে আমাদের সাথে যুক্ত ছিল। কিন্তু দেখা যাচ্ছে ওই ফেসগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? দেখতে না পাওয়ার কারণ হচ্ছে ওই সকল নারী শিক্ষার্থীরা যারা আমাদের অধিকার আদায়ের দাবিতে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা এখন কেউই ওই সুরক্ষাটা পাচ্ছি না যে আমরা সামনে এগিয়ে যাব। আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবং তাদের গঠনের পরে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার শব্দটা খুব বেশি আলোচিত হচ্ছে। এখন সংস্কারটা কি জিনিস, কোন কোন জায়গাতে এই সংস্কারটা করতে হবে, সেটা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রস্তাবনা এসছে, সেখানে 50-এর বেশি প্রস্তাবনা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছে এবং ইতিমধ্যে 15 থেকে 16টা কমিশন গঠন করা হয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। তার ভিতরে গত নভেম্বর মাসের 18-19 নভেম্বরের দিকে আপনার এই মহিলা বিষয়ক একটা নারী কমিশন গঠন করা হয়, যেখানে তাদেরকে এখতিয়ার দেওয়া হয় যে বাংলাদেশে নারীর প্রতি যে সহিংসতা হচ্ছে, তারা যে তাদের ক্ষমতায়নে ঘাটতি আছে, তাদের অধিকারের যে লঙ্ঘন হচ্ছে বিভিন্ন জায়গাতে, সেই জায়গাগুলোতে আসলে করণীয় কি, সেই বিষয়ে একটা প্রস্তাবনা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা যেন দেয় 90 দিনের মধ্যে। তো এবি পার্টিও আপনার এই একই ধারাবাহিকতায় এই চিঠি পেয়েছে এবং আমরা আমাদের লিখিত প্রস্তাবনা ইতিমধ্যে কমিশনের কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু বিষয়টা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা বোধ করছি যে আমাদের প্রস্তাবনাটা জাতির কাছে শেয়ার করা দরকার আপনাদের মাধ্যমে, কারণ আমরা কি লিখেছি সেটা বিতর্কিত হওয়া উচিত, আলোচিত হওয়া দরকার, বিতর্কের মাধ্যমে আলোচিত হওয়া দরকার এবং এটা যেন নারী সংস্কার কমিশনের যে ফাইনাল প্রস্তাবনাটা আসবে সেখানে যেন সেটা প্রতিফলিত হয়। বাংলাদেশের জনগোষ্ঠীর আপনার প্রায় 51-52% হচ্ছে নারী এবং আমরা গত 91 সাল থেকে দেখতে পাচ্ছি যে বাংলাদেশে অফ অ্যান্ড অন দুইজন নারী প্রধানমন্ত্রী ছিলেন, অপোজিশনের লিডার ছিলেন এবং বড় দুইটা রাজনৈতিক দলের প্রায় 81, 82, 83 সাল থেকে কন্টিনিউ তারা এই দল দুটির প্রধান দায়িত্ব পালন করেছেন। তো সেই রকম একটা বাস্তবতা যখন আজকেও আমাদের নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা, নারীর অধিকার হনন, নারীর মর্যাদা লঙ্ঘন, এই বিষয়গুলো যখন আমরা বারবার দেখছি, সেখানে অবভিয়াসলি অ্যান্ড অনিবার্য হিসাবে এই প্রশ্নগুলো বারবার এসছে আমাদের কাছে। সেটা হচ্ছে যে সমস্যাটা তাহলে কোথায় আমরা আটকে গেছি, যে নারী হয়েও কেন, নারী নেতৃত্বের মধ্য দিয়েও কেন তার অধিকারের বঞ্চনার আলাপগুলো কেন তর্ক আকারে রাষ্ট্রের নীতিমালার মধ্যে প্রতিফলিত হচ্ছে না। তো সেই জায়গায় আমরা বোধ করছি যে আমরা যে প্রস্তাবনা দিয়েছি সেই প্রস্তাবনার অংশের ভিতরে আজকে দুইটা অংশ ভাগ করে কথা বলবো আমরা। এক হচ্ছে আমাদের বাংলাদেশ ছাত্র পক্ষের নেত্রী আছেন এখানে ফারজানা আক্তার মিতু, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সে যুগ্ম আহ্বায়ক। নারী শিক্ষার্থীদের জায়গা থেকে আমরা কি বোধ করছি, কোনগুলো রাষ্ট্রের করা দরকার, সেটা নিয়ে মিতু 1-2 মিনিট কথা বলবে। এরপরে হচ্ছে আমাদের যে মূল প্রস্তাবনা ছিল সেটা নিয়ে আমাদের এবি পার্টির যিনি এখন নারী বিষয়ক সম্পাদিকা আছেন ফারহানা সাত্তার বন্যা আপা কথা বলবেন এবং সর্বশেষ আমাদের এবি পার্টি উইমেনের যে গত টার্মে যিনি দায়িত্ব পালন করেছেন, বর্তমানে আন্তর্জাতিক বিষয় দেখাশোনা করছেন, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি ফাইনালি এটা কনক্লুড করবেন। সব মিলে আমরা ধারণা করছি 15-20 মিনিটের মধ্যে আমরা ব্রিফিং শেষ করে দিতে পারবো।
তা আমি শুরুতে অনুরোধ করছি মিতুকে নারী শিক্ষার্থীদের জায়গা থেকে কথা বলবার জন্য। এবং মিতু হচ্ছে আপনার গণ অভ্যুত্থানে খুবই পরিচিত ফেস, যারা রোকেয়া হল থেকে বেরিয়ে আসা হাজার হাজার মেয়েদের মিছিল দেখেছেন, সুফিয়া কামাল থেকে 21শে হল থেকে, যাদেরকে ছাত্রলীগ আপনার মধুর ক্যান্টিন থেকে বিভিন্ন জায়গাতে আটকে রেখেছে, অত্যাচার নির্যাতন করেছে, এবং সেই রকম একটা দুঃসময় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে সংগঠিত করেছে, নেতৃত্ব দিয়েছে, মিতু তার মধ্যে একজন। তা আমি মিতুকে অনুরোধ করছি নারী শিক্ষার্থীদের ক্রাইসিসগুলো নিয়ে একটু ব্রিফলি কথা বলবার জন্য। আসসালামু আলাইকুম, আমি ফারজানা আক্তার মিতু, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাকে কথা বলতে বলা হচ্ছে ছাত্রীদের, আমরা নারী শিক্ষার্থীরা এখন কি ধরনের প্রতিকূলতা ফেস করতেছি। আমরা জুলাই অভ্যুত্থানে যে সকল মেয়েরা হল থেকে আন্দোলন করেছিলাম, আমরা প্রত্যেকেই ছিলাম এক একজন যোদ্ধা। অনেক মেয়ে যে জীবনে প্রথমবারের মতো অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছিলাম আমরা। এর আগে কোনো মিটিং, মিছিল বা কোথাও প্রতিবাদ করা এরকম কোনো জায়গায় গেছে বলে মনে হয় না, এমন অনেক মেয়ে আমাদের সাথে যুক্ত ছিল। কিন্তু দেখা যাচ্ছে ওই ফেসগুলো এখন আমরা দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? দেখতে না পাওয়ার কারণ হচ্ছে ওই সকল নারী শিক্ষার্থীরা যারা আমাদের অধিকার আদায়ের দাবিতে আমরা একত্রিত হয়েছিলাম, আমরা এখন কেউই ওই সুরক্ষাটা পাচ্ছি না যে আমরা সামনে এগিয়ে যাব। আমি নিজে যখনই ক্যাম্পাসের কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, আমি নানান ধরনের বুলিং এর শিকার হচ্ছি। আমাকে বলা হচ্ছে যে আমি আমাকে শ্লীলতা হানিমূলক কথা বলা হচ্ছে। তো সেই সকল কারণে আমাদের ঢাবির যে মেয়েরা আছে, আমরা যারা নারী নেতৃত্ব দিতে সক্ষম, আমরা সেই সকল মেয়েরা এখন সামনে আসতে ভয় পাচ্ছি, কারণ আমাদের পরিবারের কাছে ওই কথাগুলো অন্যভাবে যাচ্ছে। তো এই শিক্ষার্থীদের যদি আমরা এগিয়ে নিয়ে আসতে চাই, তাহলে সমাজের যে সকল পরিবর্তন আমার মনে হয় প্রয়োজন, তা হলো প্রথমেই আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন প্রথমত। কারণ আমরা মানসিকভাবে এখনো নারীদেরকে সমান স্পেস ছেড়ে দিতে প্রস্তুত না। আমরা নারীদের ওই পরিমাণ জায়গা করে দিচ্ছি না, তাদের সেই পরিমাণ সম্মান দিচ্ছি না, এবং তাদেরকে সেই পরিমাণ সুরক্ষা নিশ্চিত করে দিতে পারছি না। আমি আমার নিজের ক্যাম্পাসে এখনো নিরাপদ ফিল করি না। সব সময় যে কোনো একটা ভাইরাল ইস্যুতে অথবা কোনো সমস্যা নিয়ে ক্যাম্পাসে যখন আমি কথা বলতে চাই বা কথা বলি, একটা পোস্ট করি, আপনারা হয়তো জানবেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নামে একটা পেজ আছে, যেখানে আমরা শিক্ষার্থীরা আমাদের বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে কথা বলে থাকি। সেখানেও যখন আমি পোস্ট করি, যখন আমি স্বৈরাচার বিরুদ্ধে কোনো পোস্ট করি, এখন পর্যন্ত ওইখান থেকে, ওই থ্রু থেকে আমাকে ধরে আমার বিভিন্ন ছবি নিউড, সেমি নিউড ভাবে এডিট করা হয়। আমার সাথে যে সকল মেয়েরা ওই সামান্য ফেসবুকের কমেন্টে তারা এগ্রি করে, তাদেরকে হুমকি ধামকি দেওয়া হয় যে তোমরা হল থেকে বের হইতে পারবে না, তোমাদেরকে তুলে নিয়ে দেওয়া হবে, ধর্ষণ করা হবে। এই ধরনের নানান ধরনের হুমকি ধামকি যখন তাদের দেওয়া হয়, আমার মনে হয় না আমার মতো যারা একটা নিম্ন মধ্যবিত্ত কিংবা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে যারা সমস্যার প্রতিবাদ করে দেখলে তারা সামনে কথা বলার সুযোগ পাবে বা সেই সাহসটা তারা ধরে রাখতে পারবে। তো আমার মনে হয় যে নারী যে ক্ষমতায়ন সেটা যদি সৃষ্টি করতে চাই এবং নারী শিক্ষার্থীদের অগ্রগতি যদি আমরা চাই, তাহলে আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে নারী শিক্ষার্থীদের সুরক্ষা। আমরা ওই ধরনের প্রতিকূলতা যদি কাটিয়ে উঠতে পারি, আমার মনে হয় বাংলাদেশে নারী ক্ষমতায়ন, নারী ছাত্রীদের নেতৃত্ব এগিয়ে যাবে এবং তারা সামনে আরো দেশের বড় বড় জায়গায় নিজেদের কন্ট্রিবিউশন রাখার সুযোগ পাবে বলে আমি মনে করছি। আজকে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রস্তাবনা পেশ করেছি, নারীদের ক্ষমতায়ন, উন্নয়ন এবং সুরক্ষার লক্ষ্যে সেই যে কতিপয় সুপারিশ আমরা করেছি, সেটা স্যালিয়েন্ট পয়েন্টস গুলো আমরা বলবো। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে গত 2 দশকে কম অগ্রগতি হয়নি, কিন্তু আবার অগ্রগতিগুলো এমন হয়েছে যে এক পা আগালে 2 পা পিছিয়েও গেছে, এমনও হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। তো সর্বপ্রথম যেটা নারী ক্ষমতায়নের অন্তরায়, যেটা আমরা বোধ করছি এবং নারীরা, বেশিরভাগ নারীরাই সেটা বলবে, যে নারী যে কোনো ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা না থাকে, নারী কর্মক্ষেত্রেই বলেন আর বাইরের তার যে পা বাড়িয়ে যে আগানো, সেটা
সব ব্যাহত হচ্ছে। তো আমি একটা জিনিস খেয়াল করেছি যে এখানে আপনারা এসছেন, আপনাদের মধ্যে কয়জন নারী? আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি নারী, কিন্তু দেখেন সেইটা রিপ্রেজেন্টেশন আমাদের সংবাদ কর্মীদের মধ্যেও নাই। তো এই জায়গাগুলো আমাদেরকে অ্যাড্রেস করা দরকার, কারণ নারীর সম্বন্ধে নিউজ করতে হলে নারী সবচেয়ে বেশি সেন্সিটিভ থাকবে, সেটা প্রস্তাব বা সেভাবে কি বলবো যে প্রেজেন্ট করতে পারবে। তো ওইখানেই তো আমাদের রিপ্রেজেন্টেশনটা কম। তো প্রতি ক্ষেত্রেই আপনি দেখবেন যে এই জিনিসটা হচ্ছে। তো অনেক যেমন মানে নারী হয়তো বেসিক শিক্ষাটা পাচ্ছে, কিন্তু গ্রামে গঞ্জে গিয়ে দেখেন যে আগে হয়তো মেয়েদেরকে পড়ানোই হতো না, এখন পড়ানো হচ্ছে, কিন্তু একটা স্টেজে যে বাবা মারা ফিল করে যে মেয়েটা যে যাবে তার শিক্ষা প্রতিষ্ঠানে, তার নিরাপত্তাটা কোথায়। তো অনেক মেয়ে পড়তে চাইলেও তাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, কেন? ফ্যামিলি ফিল করছে, তার পরিবার বোধ করছে যে তাকে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোটাও নিরাপদ না। ওই পথটা যে পেরিয়েছে যাবে, সেখানে তার সাথে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তারপরে তাকে তো বিয়ে দিতে পারবে না, তো তার কাছে বিয়ে দেওয়া দেওয়াটাই সেফ। তো এই জায়গাগুলোর কারণে এটার অ্যাড্রেস করতে হলে নারীর নিরাপত্তা সুরক্ষা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। এটা না হলে নারীর অগ্রগায়ন একেবারেই সম্ভব নয়। তো সেই জন্য আমরা কিছু সাজেশনস দিয়েছি। তো আমি ডিটেলসে যাব না, যদি আপনাদের প্রশ্ন উত্তর পর্বে জানতে চান তখন সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে নারীর মৌলিক স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটা। আমাদের সমাজটা এমন যে নারী সবার জন্য সবার দেখাশোনা করে, পরিবারের প্রত্যেকের দেখভাল করার দায়িত্বটা নারীর উপরে পড়ে, এবং সেই কিন্তু পরিবারের আর কারো কিন্তু নারীর ব্যাপারে চিন্তা থাকে না, এবং সে নিজেকেও সবচেয়ে লাস্টে তাকে সর্বশেষে রাখে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে নারী অনেক রকমের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হয়, এমনকি তাদের যে বেসিক যে নিউট্রিশনটা সেটাও সে হয়তো ছোটবেলা থেকে পেতে পায় না, যার জন্য বেসিক স্বাস্থ্যটা ওখান থেকেই মানে তার একটা চ্যালেঞ্জ আকারে সে বড় হয়। আরেকটা জিনিস আমি যেটা ফিল করি, আমরা নারীরা বিশেষ করে যারা কর্মক্ষেত্রে যাই, পরিবারের দেখাশোনা করে কর্মক্ষেত্রে যাচ্ছি, এখানে অনেক সম্ভাবনাময় ক্যারিয়ার বন্ধ হয়ে যায় যখন সে হয়তো একটা সন্তান গ্রহণ করে। এই ক্ষেত্রে সন্তানটাকে যে সে নিরাপদে ঘরে কারো কাছে রেখে যাবে, সেরকম অবস্থা এখন আর সমাজে নাই। যেহেতু আগে ছিল যেমন 3টা জেনারেশন একসাথে থাকতো, তো এখন অনেক সময় ইউনিট ফ্যামিলি থাকে, যেখানে একটা ছোট বাচ্চাকে রেখে নারী কর্মক্ষেত্রে যেতে সেমন কনফিডেন্ট ফিল করে না। তো আবার একদিকে অন্যদিকে এমনও আছে যে নারীর দায়িত্ব থাকে যে তার বৃদ্ধ বাবা মা বা বৃদ্ধ শ্বশুর শাশুড়ি দেখভাল করা। এটা আমাদের সমাজের একটা অংশ, এবং এটা আমরা অত্যন্ত প্রাউড এটা নিয়ে। এটা আমরা আমাদের সংস্কৃতির একটা অংশ, এবং এটা আমরা চাই যে এটা কন্টিনিউ করি। কিন্তু এটার প্রভাব পড়ে আমাদের যেটা কর্মজীবী একজন নারীর উপরে, কারণ সে যেমন একটি ছোট বাচ্চা ঘরে রেখে যাওয়া নিরাপদ না, তেমন একটি বয়স্ক মানুষকে কিন্তু একটা কাজের লোকের কাছে রেখে যাওয়াটা ঠিক নিরাপদ না। তো আমরা এই ক্ষেত্রে কিছু সাজেশন দিয়েছি, যেটা করা এখন আমার মনে হয় সময়ের দাবি, যাতে করে সেটা মানে ইনফ্যাক্ট ওটা আমার মনে হয় যে স্টেট লেভেলে এই সহায়তাটা দরকার। কারণ স্টেট যদি নারীর পাশে না দাঁড়ায়, একটা পরিবারের পাশে না দাঁড়ায়, তাহলে আমাদের পারিবারিক যে সিস্টেমগুলা, যে ট্রেডিশনাল যে পারিবারিক যে একটা গ্রুপ যে আমাদের আছে, যেটা আমরা ধারণ করি এবং সেটা নিয়ে আমরা যথেষ্ট গর্ব করি, সেগুলো কন্টিনিউ করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা নিয়ে অনেক বিতর্ক হয় এবং যেটা সবচেয়ে সাইলেন্ট, সবচেয়ে নিশ্চুপে হয়, সেটা হচ্ছে পরিবারের ভিতরে নারীর প্রতি সহিংসতা, নারী নির্যাতন। এ ব্যাপারে নারী যেমন মুখ খুলতে চায় না,
কারণ সে চেষ্টা করে সম্পর্কগুলিকে ধরে রাখতে, কিন্তু এই জায়গাটা অ্যাড্রেস না করলে আমার মনে হয় যে আমরা যে সমাজে অন্যান্য ক্ষেত্রে যেমন রাস্তাঘাটে যেটা হয় নারীর প্রতি যে ধরনের চিজিং হয়, ইভ চিজিং, ওগুলো বোধহয় আমরা সামাল দিতে পারবো না, বিকজ ওটা নার্চারিংই হয় পরিবারের ভিতরে। পরিবারের ভিতরে যখন একজন নারীর উপর সংশয় হয়ে বা নির্যাতন করে কোনো রকমের সে কিছু ফেস করে না, তার সাহসটা বেড়ে যায়। সে বাইরে গিয়েও কোনো নারীকে মানে একটা হয় না যে উত্তপ্ত করতে পিছু পা হয় না, ওইভাবেই কিন্তু সাহসটা বাড়তে থাকে। তো আমার মনে হয় যে এখানটাও আমাদের অ্যাড্রেস করা দরকার। এটা একটু ডিফিকাল্ট হবে, যেহেতু আমরা পরিবারের ভিতরে ঢুকতে পারবো না, এটা হয়তো ভেরি সেন্সিটিভ ব্যাপার, কিন্তু আমাদের মধ্যে এটা অ্যাড্রেস করার লং টার্ম একটা নিতে হবে, যেটাতে কিনা হয়তো স্কুল লেভেলেই শেখাতে হবে ছেলে মেয়ে দুজনকে যে কিভাবে নারীর প্রতি একটা সম্মান সেটা, এবং নারী পুরুষের যে খুব একটা ভেদাভেদ নাই, যে নারীও একজন মানুষ, সে কিন্তু নিচু কোনো জাতি নয়। এই ধরনের শিক্ষাটা ওই আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আসা দরকার। তারপরে আরেকটা বিষয় ছিল যেটা একটু সেন্সিটিভ, এটা পুরুষতান্ত্রিক সমাজে একটু সমস্যা, কিন্তু এটা আমাদের ধর্মের একটা অংশ। সেটা হচ্ছে নারীর সম্পত্তির উপর নারীর অধিকার সে বাবার থেকেও পায়, স্বামীর থেকেও পাওয়ার কথা, কিন্তু বহু লাক্সে দেখা যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যদিও আইনে এগুলো অনেক আগে থেকে প্রতিষ্ঠিত, আমাদের দেশের আইনে আছে, আমাদের ধর্মীয় আইনে আছে, কিন্তু এগুলোর মানে আইন থাকলেও সেই আইনের নেই, মানে কি বলবো, প্রয়োগ জানেন। সো এই প্রয়োগের ক্ষেত্রে কিছু ব্যবস্থা না করলে নারী হয়তো সম্পর্ক ভালো রাখার জন্য ভাইয়ের সাথে সম্পর্ক তার যেন নষ্ট না হয়, বা তার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক নষ্ট না হয়, বা ছেলেমেয়েরাও হয়তো মাকে বঞ্চিত করে তাদের বাবা না থাকলে, এই জায়গাগুলির জন্য এমন মানে সিস্টেম করা উচিত যেখানে তাকে চাইতেই হবে না, অটোমেটিক্যালি ওই একটা সিস্টেম থাকবে যেখানে সে পেয়ে যাবে। তো নারী পুরুষ নিয়ে কিন্তু আমাদের সমাজ, নারী পুরুষ পাশাপাশি সুন্দর করে থাকবে, আমরা তো সেটাই চাই, সেখানে কোনো দ্বন্দ্ব যেন না থাকে। পুরুষ নারীকে সহযোগিতা করবে এবং নারী পুরুষের অর্ধাঙ্গিনী। সো আমরা এটা চাইছি যে এই সংঘাত, নারী পুরুষের সংঘাতটা যেন সমাজে আমরা কমিয়ে আনতে পারি। ধন্যবাদ, আমার বক্তব্য আমি এখানে শেষ